আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজ পড়ছি যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি বইটির ১২তম পর্ব। ২রা জুলাই মাওলানা ভাসানীকে অভ্যন্তরীণ রাখার প্রশ্নে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী বলেন, ভাসানী নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিল। দেশের যে কোনো সাংবাদিক সন্তোষে গিয়ে ভাসানীর অবস্থা দেখে আসতে পারেন যে তিনি গৃহবন্দী নন। তার পরের দিনই দৈনিক ইত্তেফাক পত্রিকা ২রা জুলাই মাওলানা ভাসানীর স্বহস্তে লেখা একটি চিঠি ছাপে। ওই চিঠিতে মাওলানা শেখ মুজিবের উদ্দেশ্যে বলেন, ২৯ জুন আমার ঐক্যফ্রন্ট কর্মীদের ওপর রমনা থানা পুলিশ যে দুর্ব্যবহার ও প্রহার করেছে তার তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দানের দাবি জানাচ্ছি। সমস্ত রাজনৈতিক বন্দী এবং আমাদের ঐক্যফ্রন্ট এবং ছাত্রকর্মী ও নেতাদের আশু মুক্তিদানের দাবি জানাচ্ছি। ২৯ জুন দিবাগত রাত ২:৩০টার সময় জনাব মশিউর রহমানের বাড়িতে বহু পুলিশ ও উচ্চপদস্থ পুলিশ অফিসার ঢাকার এডিসির দস্তখতযুক্ত ডিটেনশনের ওয়ার্ডার দেখিয়ে ৩০ দিনের জন্য ঢাকা সেন্ট্রাল জেলে রাখার জন্য আমাকে গ্রেফতার করে। পরে সেন্ট্রাল জেলে না দিয়ে সন্তোষে করা পুলিশ পাহারায় আমাকে নজরবন্দি করে রাখে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে আইয়ুব শাহীর আমলে তোমার শেখ মুজিব বাসার নিকট ৮ জন পুলিশ, ২ জন হাবিলদার, ১ জন সাব ইন্সপেক্টরের পাহারায় তোমাকে ধানমন্ডিতে নজরবন্দি করে রেখেছিল। আজ তোমার আমলে সন্তোষে অসংখ্য পুলিশ, হাবিলদার, এসআই, আরআই, ১ জন ডেপুটি সুপার দ্বারা আমার বাসার চারদিক ঘিরে রেখেছ। এমনকি পায়খানা পেশাবখানাও বাদ পড়ে নাই। আমার গরুর ঘরেও পুলিশ আছে। সরকারের কোনো ঘরের ব্যবস্থা নাই। আমার মেহমানখানা ও ছেলে মেয়ে থাকার ঘরেও পুলিশ পাহারায় আছে। একজন ডিআইবি ওয়াচার আমার ঘরের দরজার সামনে। আমার বিবাহিতা মেয়ের জন্য এই ঘর সর্বদা পাহারায় থাকে। বাহিরে ভেতরে বাসার লোকজন ডেপুটি সুপারের পারমিশন নিয়ে যাতায়াত করে। তোমার শেখ মুজিব আমলে আমি অমানসিক নির্যাতন ভোগ করব এটা কল্পনাও করিনি। অদৃষ্টের পরিহাস। তাই তুমি যতই শীঘ্র পারো অনুগ্রহ করে আমার বাড়ির মেয়েদের পর্দাপুষিতা রক্ষার জন্য নিজস্ব ঘর কিংবা তাম্বুর ব্যবস্থা করে পুলিশ ও অফিসারদের রাখার ব্যবস্থা করবা, অথবা টাঙ্গাইল বা অন্য কোনো স্থানে আমার পরিবারবর্গসহ থাকার স্থান পরিবর্তন করার ব্যবস্থা অতি সত্বর করবা। এই চিঠি যেদিন প্রকাশিত হয় সেদিন ইত্তেফাক সহ কয়েকটি পত্রিকার প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো মাওলানা ভাসানীর সাক্ষাৎকার নিতে সন্তোষ যান। তখন ভাসানীর বাড়িতে পাহারারত এক পুলিশ অফিসার একজন ফটোগ্রাফারের ক্যামেরা ছিনিয়ে নিয়ে নষ্ট করে ফেলেন। তাদের সঙ্গে মাওলানাকে সাক্ষাৎ করতে দিতেও অস্বীকার করেন পুলিশ কর্মকর্তারা। মাওলানা ভাসানী প্রতিনিধিগণকে কি অবস্থায় তিনি আছেন তা দেখে যেতে বলেন। ৪ জুলাই সে খবর পত্রিকায় ছাপা হয়। ২০ জুলাই সাংবাদিকরা আবার মাওলানা ভাসানীর সঙ্গে দেখা করতে গেলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তাদের জানান যে মাওলানা ভাসানীর সঙ্গে সাংবাদিকদের ও রাজনৈতিক নেতাদের সাক্ষাতের অনুমতি নেই। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে ১৯৭৪ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে। অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্যসামগ্রী, রিলিফের ঔষধপত্র ও কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ঠাঁই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। ৩রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামগঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন, দুর্নীতির অভিযোগ করেন। ১০ই আগস্টের ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয়। ১৩ তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে সারা দেশের মানুষ কচু খেচু খেয়ে জীবন ধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে, তাদের গ্রেফতার করেছে। জনাব খান ১১ই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোন দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এই সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে ১৩৫টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। ১২ই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে
3 দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি। 16ই আগস্ট আইসিআরসির সদস্য মিস্টার অ্যালভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। অ্যালভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের ওপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সে সময়কার পত্রিকার পাতা উল্টালে ঘাস শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি যারা একদা কোষে ধরত লাঙল, মাঠে ভরে তুলত সবুজ শস্যের সমারোহ, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে। ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করেছিল। সে কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোনো কুলবধূ। চট পরে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদ বালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কোনো কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক চাষা ভিক্ষুকে পরিণত হন। সে সময়ে 22 সেপ্টেম্বর বাইতুল মোকাররমে 2 শতাধিক উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্ন বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রামে থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসককুলের হৃদয়। আর সেই সময়েই শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23 সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3 থেকে 4 দিন ধরে না খেয়ে আছে। চালের শের 7 টাকা। তার কদিন পরেই 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন, তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত, তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8 অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকমের ঔদাসীন্য কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কী রকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা, ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটিকতক লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে সব ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন। 8 অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মণ দরে লবণ কিনে থাকে। সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্ধারিত করা হয়েছে। তিনি আরও বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশ এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংবাদ সদস্য জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। 13 অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে। 27 অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করেছে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করে।
25শে অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝাই ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরে চালের শের 8 টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এই সময় 25শে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানকারীদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানকারীদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়, কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরে কোন্দল দানা বেঁধে ওঠে। সেই ক্রান্তি লগ্নে 26শে অক্টোবর ৭৪ স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায়। তাজউদ্দিন আহমেদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। 29শে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারের দায়ে আওয়ামী লীগের আরও একজন সংসদ সদস্য গ্রেফতার হন। 30 তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ড শামসুদ্দিন আহমদকে গ্রেফতার করা হয়। এই অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মনন্তরের প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘণ্টার উপর এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ড আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েতুল্লাহ খান, কামরুন্নাহার লাইলি, নিজামুদ্দিন আহমদ, মঈনুদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মনন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ: 1974 সালের 1 নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মনন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা 1943 সালের মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকে অতিক্রম করেছে এবং এই মনন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মনন্তরকে প্রায় দুর্ভিক্ষাবস্থা বলে বর্ণনা না করে একে মনন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এই ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মনন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি জানানো হয়। 1947 সালে পাকিস্তান স্বাধীন হবার পর থেকে এদেশের মানুষকে সবচেয়ে বেশি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা হল সংবাদপত্রের স্বাধীনতা। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত যতগুলো সরকার এসেছে তাদের প্রত্যেকের প্রতিশ্রুতি ছিল মানুষ মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার,
বাক স্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। কিন্তু প্রায় সব সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য জারি করেছে নতুন কালাকানুন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ছিল কুশাসন, কালাকানুন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে গোটা দেশবাসীর প্রতিবাদ। স্বাধীনতা লাভের পর স্বাধীন বাংলাদেশের ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবেই দেশের মানুষ আশা করেছিল এবার সত্যিকারের মুক্তি আসবে সর্বপরিসরে। কিন্তু ক্ষমতাসীন হয়েই আওয়ামী লীগ সরকার যার ওপর হামলা চালায় সে ওই সংবাদপত্রই। আইয়ুব শাহীর কুখ্যাত প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স এর বদলে আওয়ামী লীগ জারি করল প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, যা আইয়ুব শাহীর কালাকানুন অপেক্ষাও ছিল ঘৃণ্য ও বর্বর। তাছাড়া বিরোধী সংবাদপত্র অফিসে পুলিশি হামলা ছিল মুজিব আমলের নিয়মিত ঘটনা। আওয়ামী লীগের জনাব মনসুর আলী 1972 সালের 30 জানুয়ারি পাবনায় ঘোষণা করেছিলেন সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। 1974 সালে বিশেষ ক্ষমতা আইন জারি করার পরও তৎকালীন তথ্যমন্ত্রী শেখ আব্দুল আজিজ বলেছিলেন সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। আবার 1975 সালের জুনে সকল সংবাদপত্র বন্ধ ঘোষণার পর বাকশালের তথ্যমন্ত্রী কোরবান আলী বলেছিলেন নতুন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই সংবাদপত্র প্রকাশনা বাতিল করা হয়েছে, আর কোনো সংবাদপত্র প্রকাশের অনুমতি দেয়া হবে না। এভাবেই যাত্রার শুরু ও শেষ। সংবাদপত্রের স্বাধীনতার সোনার হরিণ কোনোদিন ধরা দেয়নি। বাক স্বাধীনতাও সোনার হরিণ হয়েই থাকে জনগণের কাছে। তৎকালীন আওয়ামী লীগ মন্ত্রীরা প্রায় প্রত্যেকেই বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার কথা। 72 সালের 13 ফেব্রুয়ারি তদানীন্তন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন শুধু প্রশংসা নয়, সরকারের ভুল ত্রুটিও তুলে ধরুন। 5 মার্চ তৎকালীন ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী বলেন সরকার সংবাদপত্রের উপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করলে ছাত্র সমাজই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। আর 1975 সালের ফেব্রুয়ারি মাসে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে যখন বিশেষ ক্ষমতা আইন পাশ করা হয়, সেই অধিবেশনে নূরে আলম সিদ্দিকী সহ সংবাদপত্রের স্বাধীনতাকামী মন্ত্রী, নেতা, উপনেতা, পাতিনেতা ও এমপিরা উপস্থিত ছিলেন, কিন্তু কেউই এর প্রতিবাদ করেননি। 1973 সালের 19 সেপ্টেম্বর যখন গণবিরোধী ও মৌলিক অধিকার বিরোধী প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স পাশ হয়, তখন তার পক্ষেই ভোট দিয়েছিলেন তথাকথিত সংবাদপত্রের স্বাধীনতাকামীরা। তখন তাদের আর আন্দোলন করার কথা মনে থাকেনি। 1972 সালের 7 মার্চ আওয়ামী লীগের তৎকালীন সমাজসেবা সম্পাদক জনাব AKM ওবায়দুর রহমান বলেছিলেন সংবাদপত্রের সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ এবং গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য এর ভূমিকা অপরিসীম। 15 এপ্রিল 72 তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বলেন সরকার সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। 4 মে সংসদের তৎকালীন স্পিকার মাহমুদ উল্লাহ বলেন দেশে পূর্ণ গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। সরকারের পক্ষেই যাক আর বিপক্ষেই যাক, সাংবাদিকদের প্রকৃত তথ্য তুলে ধরতেই হবে। কিন্তু 22 মে আসে একটি সংবাদ, গণপরিষদ সদস্যের সাথে বচসার কারণে সাতক্ষীরায় একজন সাংবাদিক গ্রেফতার। 29 মে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এক বিবৃতি দিয়ে বলেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কিছুদিন যাবৎ লক্ষ্য করে আসছি যে গণশক্তি সাম্যবাদী দলের জনাব তোয়াহা সম্পাদিত নামক একটি সাপ্তাহিক পত্রিকা এখনও পূর্ব বাংলা নাম ব্যবহার করছে। তাছাড়া হক কথা, চরমপত্র ও হলিডে নামক অপর 3টি পত্রিকাও বাংলাদেশের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর বন্ধুত্বে ফাটল ধরানোর জন্য ব্যর্থ চেষ্টা করছে ইচ্ছাকৃত মিথ্যা প্রচারণার মাধ্যমে। তারা বিদেশি সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করছে এবং এখন দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এই সমস্ত পত্রিকা সম্পাদক মণ্ডলী কি এত সহজেই ভুলে গেছেন যে গত বছর এই সময়ে উক্ত বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাধীনতার জন্য কি বিরাট ভূমিকা পালন করেছে? আজ বাংলাদেশ স্বাধীন হবার মাত্র 4 মাসের মধ্যে কি করে এই কতিপয় পত্রিকা এত অকৃতজ্ঞ হতে পারে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সরকারের দেয়া গণতন্ত্রের জন্যই কি তারা এই স্পর্ধা পাচ্ছে? আমি তাদের সাবধান করে দিতে চাই, গণতন্ত্রকে ব্যবহার করে এভাবে গণবিরোধী ও বিদেশি চক্রান্ত সহ্য করা হবে না। কারণ এই জঘন্য ষড়যন্ত্র আমাদের প্রতি, বন্ধু রাষ্ট্রসমূহের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ। আমরা সরকারের কাছে অবিলম্বে এই সমস্ত পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
সরকার যদি এর আশু ব্যবস্থা না করেন তবে জনগণই ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তার এই হুমকির পরে হয়রানিতে রূপান্তরিত হয়। সেই প্রেক্ষিতে ২০ জুন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, জাতির কাছে বাস্তবধর্মী সত্য তুলে ধরতে সাংবাদিকরা কারো হস্তক্ষেপ বা হুমকির কাছে মাথা নোয়াবে না। তারা বিবৃতিতে আরও বলেন, এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বিভিন্ন মহল সংবাদ প্রকাশের জন্য হুমকির আশ্রয় নিচ্ছে। বিগত দিনে এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইউনিয়ন হুমকি প্রদানকারীদের সংবাদ ছাপাতে অস্বীকার করেছে। ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা যাতে না করা হয় তার জন্য ইউনিয়ন সকল মহলের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছে। সরকার এসবে কর্ণপাত করার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেননি। ৭২ সালের ২১ জুন হক কথার সম্পাদককে গ্রেফতার করা হয়। ১৭ জুলাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় শেখ মুজিবুর রহমান এরপর প্রতিশ্রুতি দেন, সরকার কোনোদিনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, তথাকথিত প্রগতিবাদীরা সরকারের সমালোচনা শুরু করেছে। এদের সমালোচনা বাংলাদেশের স্বাধীনতার মূলে কুঠারাঘাত হানছে। এই ধরনের ফ্রি স্টাইল কোনো সরকার সহ্য করবে না। তারপর আগস্ট মাসে দৈনিক বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কোরবান আলী বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেয়া যেতে পারে না। এরপর ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির জারিকৃত বিশেষ ক্ষমতা আইনে সাপ্তাহিক মুখপাত্র ও স্পোকম্যান সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়। ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের দেশ বাংলা অফিস জ্বালিয়ে দেয়া হয়। হুমকি ও চাপের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেই থাকে। ৬ অক্টোবর এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে দাবি জানান, আদালতের সিদ্ধান্ত ছাড়া কোনো পত্রিকা বন্ধ করা যাবে না। বন্ধ করে দেয়া পত্রিকাগুলোকে আদালতে মামলা করতে দেয়ার অধিকার দিতে হবে। অবিলম্বে প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, হয়রানি, পাশাপাশি আওয়ামী লীগ সরকার ৭২ সালের অক্টোবরে এক আদেশ জারি করেন। ওই নির্দেশে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেতার, টিভি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের চিন্তা ও মতামত প্রকাশের পূর্বে সরকারি অনুমোদন নিতে হবে। পূর্ব অনুমতি ছাড়া তারা তাদের বক্তব্য কিংবা প্রতিবেদন কোথাও ছাপাতে পারবে না। এই হিসেবে ওই শ্রেণীর কর্মচারীদের জন্য সংবাদপত্র, চিঠিপত্র লেখাও নিষিদ্ধ হয়ে যায়। ২৬ অক্টোবর ড. আহমদ শরীফ সহ ৫ জন বুদ্ধিজীবী এই সরকারি নির্দেশের প্রতিবাদ করেন। দেশে প্রণীত সংবিধানে শুধু প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের কোনো হেরফের না করে সেটাকে তেমনভাবেই বহাল রাখা হয়েছিল। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট চিন্তাবিদ জনাব আবুল হাশিম সংবিধান সম্পর্কে বলেন, এতে বাকস্বাধীনতা অস্বীকৃত হয়েছে এবং দেশের আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে। ১৯৭৩ সালের ১ জানুয়ারি প্রেস ক্লাবের উল্টো দিকে ইউএসআইএস অফিসের সামনে পুলিশ ২ জন ছাত্রকে গুলি করে হত্যা করে। দৈনিক বাংলা সেদিন বিকেলে একটি টেলিগ্রাম বের করে। এর জন্য দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সম্পাদক আব্দুল তোয়াব খান চাকরিচ্যুত হন। দৈনিক বাংলার সাংবাদিক, শ্রমিক এবং কর্মচারীরা ৪ জানুয়ারি শেখ মুজিবের কাছে ওই ২ জন সাংবাদিককে পুনর্বহালের দাবি জানালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ২রা জানুয়ারির পত্রিকাটি স্বহস্তে তুলে নিয়ে বলেন, আমার কাগজে এসব কি লিখেছ? তোমাদের যদি কোনো নীতি থাকে প্রেস ক্লাবে ফলাইও, নিজের ড্রয়িং রুমে ফলাইও, আমার কাগজে এসব চলবে না। ওই দিন জাতি জানতে পারল সরকার নিয়ন্ত্রিত সবগুলো কাগজের মালিক হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। পরিহাস, এর মাত্র ৯ দিন আগে ২২ ডিসেম্বর ৭২ তৎকালীন তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ঘোষণা করেছিলেন, সরকারি নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রগুলোর স্বাধীনতায় সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু দীর্ঘদিন সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। অনেক চেষ্টা করেও ওই ২ জন চাকরিচ্যুত সাংবাদিককে আর দৈনিক বাংলায় পুনঃনিয়োগ করা সম্ভব হয়নি। ৫ জানুয়ারি ছাত্রলীগ নেতা শেখ শহীদুল ইসলাম পল্টন ময়দানে বলেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে ২ জন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি অভিযোগ তোলেন, অন্যান্য পত্রিকাতেও পাকিস্তানি দালাল রয়েছে। তিনি বলেন, ১৫ই মার্চ থেকে ছাত্রলীগ এদের বিরুদ্ধে অভিযান চালাবে। শহীদ বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা ও বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এরপরও জনাব এম.আর. সিদ্দিকী ও শেখ আব্দুল আজিজ বলতে থাকেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়
বদ্ধপরিকর। এই ধরনের বিপরীতধর্মী বক্তব্য আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শোনা যেতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে দলের মধ্যে দ্বিমত থাকলেও সংবাদপত্রের ওপর আওয়ামী লীগ সরকারের হামলা বিভিন্ন কৌশলে চলতে থাকে। জাসদের দৈনিক মুখপত্র গণকণ্ঠ পত্রিকায় রাষ্ট্রায়ত্ত প্রেস জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস থেকে প্রকাশিত হতো। 29 মার্চ ওই সংস্থায় সরকার একজন নতুন প্রশাসক নিয়োগ করেন। নতুন প্রশাসক নিয়োজিত হওয়ার পরই ওই পত্রিকার সাংবাদিক সহ সকল কর্মীদের ওখান থেকে বের করে দেন। 31 মার্চ গণকণ্ঠের সাংবাদিক ও কর্মীদের প্রতি সংহতি প্রকাশের জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ সভা এবং প্রতীক ধর্মঘট করে। 13 মে দৈনিক স্বদেশ বন্ধ করে দেয়া হয়। 18 জুন প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বলে সরকার নয়াযুগ সম্পাদককে গ্রেফতার করে। ইতিমধ্যে হক কথা, মুখপত্র, স্পোকসম্যান, লাল পতাকা, গণশক্তি প্রভৃতি পত্রিকা বন্ধ করে দেয়া হয়। 73 সালের 29 জুন ঢাকা সাংবাদিক ইউনিয়ন শিল্পমন্ত্রীর সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তির জবাবে বলেন, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 5 জুলাই সংসদে তৎকালীন তথ্যমন্ত্রী শেখ আজিজ আবারও বলেন, দেশের সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এরপর 12 আগস্ট সরকার বিনা নোটিসে চট্টগ্রামের দেশ বাংলা পত্রিকাটি জোর করে বন্ধ করে দেন। 23 নভেম্বর সাপ্তাহিক ওয়েভ পত্রিকাকে আদালতের ইনজাকশন উপেক্ষা করে বন্ধ করে দেয়া হয়। দেশ বাংলার সম্পাদককে রাষ্ট্রপতির 40 নং আদেশ বলে গ্রেফতার করা হয়। এর একদিন পরই 14 আগস্ট আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বর্তমান সরকারের ইমানের অঙ্গ। আওয়ামী লীগ সরকারের এরকম নির্লজ্জ আচরণের নজির ব্রিটিশ অথবা পাকিস্তান আমলেও খুঁজে পাওয়া যাবে না। দেশ বাংলার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার জন্য সাংবাদিক ইউনিয়ন কঠোর মনোভাব গ্রহণ করেন। এই ব্যাপারে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 27 আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্মল সেন বলেন, চোরাচালানকারীদের জন্য গৃহীত রাষ্ট্রপতির 50 নং ধারা বলে সাংবাদিকদের গ্রেফতার করা চলবে না। 28 আগস্ট আওয়ামী লীগ সরকার প্রিন্টিং প্রসেস অ্যান্ড পাবলিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড ডিক্লারেশন অর্ডিন্যান্স 73 নামের একটি গণবিরোধী কালাকানুন জারি করে আগের প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের স্থলাভিষিক্ত করেন। 19 সেপ্টেম্বর সংসদ অধিবেশনে ওই অর্ডিন্যান্সটি পাশ করা হয়। এই অর্ডিন্যান্সের ওপর বক্তৃতাকালে স্পিকার আব্দুল মালেক উকিল বলেন, রাষ্ট্রবিরোধী কোনো প্রকাশনা সহ্য করা হবে না। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এই বিলের উদ্দেশ্য নয়, তবে অন্য সব দেশের মতো সংবাদপত্রের যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকা বাঞ্ছনীয়। বিলের ওপর আলোচনাকালে জাসদের আবদুল্লাহ সরকার বলেন, এই বিল আইয়ুব আমলের কালা কানুনের সমতুল্য। এর মাধ্যমে সরকারের গুণকীর্তন ছাড়া আর কিছুই সম্ভব নয়। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করলে জনগণই ওই সংবাদপত্র প্রত্যাখ্যান করবে, আইনের দরকার হবে না। এর জবাবে মালেক উকিল বলেন, কাউকে প্রতিষ্ঠিত নৈতিকতা ও সৌজন্যতার পরিপন্থী আলোচনা বা সংবাদ প্রকাশ করতে দেয়া হবে না। হলিডে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হলিডে সম্পাদক জনাব এনায়েত উল্লাহ খানকে তিনি জারজ সন্তান বলে আখ্যায়িত করেছিলেন। তাকে উদ্দেশ্য করে জনাব মালেক উকিল অকথ্য ভাষায় গালাগালি করেন। সংসদে এই ধরনের অশালীন উক্তির নজির বিশ্বের কোনো সভ্য দেশে নেই। মালেক উকিল মিথ্যা বলেন। এই অর্ডিন্যান্স নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়েছে। বিএফইউজ 23 সেপ্টেম্বর 73 এক প্রতিবাদ লিপিতে অস্বীকার করে বলেন, এই অর্ডিন্যান্স সম্পর্কে কোনো সাংবাদিকের সাথে আলোচনা করা হয়নি। এছাড়া অবৈধ সন্তান কথাটি সংসদে কোনো ভদ্র সমাজে ব্যবহার করা হয় না। এটি সভ্য জগতের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এই উক্তি অশালীন, সভ্যতা বিবর্জিত এবং কদর্য। এই প্রেক্ষিতে হলিডে সম্পাদক এনায়েত উল্লাহ খান এক বিবৃতিতে বলেন, হলিডে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সময় সরকারের ভারতপ্রীতি চরম আকার ধারণ করে। ভারতের বিরুদ্ধে তথা বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে দেয়া হবে না, এই ধরনের হুমকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, হবু মন্ত্রীরা উচ্চস্বরে ঘোষণা করতে থাকেন। তখন কলকাতার আনন্দবাজার পত্রিকা ভারতকে বাংলাদেশের মুক্তিদাতা বলে অভিহিত করে একটি নিবন্ধ লেখে। এতে মাওলানা জিহাদি জিগির শিরোনামে একটি সম্পাদকীয় নিবন্ধে মাওলানা ভাসানীর প্রতি অশালীন উক্তি করা হয়। 5 আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলেন, ভারত বাংলাদেশের মুক্তিদাতা। এ কথায় স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ কৃতিত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে। সারা দেশে এর সপক্ষে সমর্থন গর্জে উঠেছে।
কিন্তু আওয়ামী নেতারা মনি মুজাফফর গংরা কেউই সেদিন ওই উক্তির বিরোধিতা করে টু শব্দটি পর্যন্ত করেননি। তবে কি এদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো কৃতিত্ব মুক্তিযোদ্ধাদের আছে বলে আওয়ামী লীগ বা তার দোসররা বিশ্বাস করে না? ইতিমধ্যে বারবার গণকণ্ঠ পত্রিকার উপর হামলা চলে, হামলা হুমকি আসে অন্যান্য পত্রিকার উপরও। ৭৪ সালের ১৬ জানুয়ারি এই প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ, ঘোষিত ও অঘোষিত নানা রকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতি উদ্ভাবন হয়েছে। ১৯৭৪ সালের ফেব্রুয়ারির ২ তারিখে সংসদের অধিবেশনে বিশেষ ক্ষমতা আইন ৭৪ পাশ করা হয়। ১০ই ফেব্রুয়ারি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিএফইউজ অতীব ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করেছে যে অধুনা সমাপ্ত জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ পাশ করে সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার উপর নয়া বিধিনিষেধ আরোপের ব্যবস্থা করা হয়েছে। এতে কুখ্যাত আইয়ুব প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের জঘন্যতম ধারাগুলো অব্যাহত রয়েছে। এই আইনে সংবাদ প্রকাশে বাধা আরোপ যে কোনো সংবাদপত্রের জন্য, এমনকি এই আইন রচনার পূর্বে প্রকাশিত কোনো সংবাদের জন্য ও ছাপাখানার মুদ্রাকর, প্রকাশক, রিপোর্টার এবং সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই আইনের শর্ত অনুযায়ী সরকার দৃশ্য, অদৃশ্য, সত্য বা মিথ্যা যে কোনো সংবাদ আইন শৃঙ্খলা বিরোধী মনে করলে ব্যবস্থা নিতে পারবে। বিএফইউজ একদিকে আইয়ুব কালা কানুন বাতিল, অপরদিকে বিশেষ ক্ষমতা আইনের নামে কালা কানুনটি আবার চাপিয়ে দেবার এই ব্যবস্থাকে প্রতিশ্রুতির বরখেলাপ বলে মনে করেন এবং সরকারের এই দ্বিমুখিতা নীতির তীব্র প্রতিবাদ করছে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে বিশেষ ক্ষমতা আইন পাশের মাত্র একদিন পূর্বে প্রেস কাউন্সিল গঠনের আইন পাশ করা হয়। বিশেষ আশ্চর্যের ব্যাপার এই যে বিশেষ ক্ষমতা আইন ও প্রেস কাউন্সিল গঠনের আইন পরস্পর বিরোধী। বিশেষ ক্ষমতা আইনের খড়গ ঝুলিয়ে রেখে প্রেস কাউন্সিল গঠন আইনের এই সার্থকতা নেই। বিএফইউজ তাই অবিলম্বে বিশেষ ক্ষমতা আইন তুলে নেবার আহ্বান জানাচ্ছে। এরপর ৭৪ সালের ১৭ই মার্চ জাসদের জনসভাকে কেন্দ্র করে ঘটে আরও এক দফা হয়রানি। রাষ্ট্রপতির বাড়ি ঘেরাও করতে গিয়ে বহু জাসদকর্মী নিহত হয়, গণকণ্ঠ বন্ধ করে দেয়া হয়। ১৮ই মার্চ জিপিওর বিপরীত দিকে কস্কর দোকানের ওপরতলায় অবস্থিত জাসদ অফিস আওয়ামী গুন্ডারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গণকণ্ঠ সম্পাদক কবি আল মাহমুদ ও অন্যান্য সাংবাদিক কর্মচারী গ্রেফতার হন। এরপর জুলাই মাসে মাওলানা ভাসানীর পত্রিকা প্রাচ্যবার্তার সম্পাদককে গ্রেফতার করা হয়। বন্ধ করে দেয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন এক জামিনার পত্রিকা। এরপর ১৬ ডিসেম্বর ৭৪ সিরাজ শিকদার সংক্রান্ত প্রতিবেদন ছাপার জন্য ঢাকার সাপ্তাহিক অভিমত পত্রিকার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে ১৯৭৪ সালে ৬, ৭ ও ৮ জুলাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ৩ দিনব্যাপী অধিবেশন বসে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের তৎকালীন সভাপতি নির্মল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বক্তব্য হচ্ছে, দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ পাকিস্তান আমলে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে, সাংবাদিকদের রুটিরুজির সংগ্রামে সমর্থন জুগিয়েছে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আইয়ুব আমলের কালা কানুন, প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের বিরুদ্ধে সাংবাদিকদের সংগ্রামে একাত্ম জানিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই সাংবাদিকরা আশা করছেন আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকতার স্বাধীনতা হরণ করা হবে না, সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল হবে। সরকার কোনো সিদ্ধান্তকেই একতরফা হিসেবে সাংবাদিকদের উপর চাপিয়ে দেবে না। কিন্তু বাস্তবে তা হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার ১ বছরের মধ্যে আইয়ুবের কালা কানুনে আশ্রয় নিয়ে সরকার কতিপয় পত্রিকা বন্ধ করেছেন, সম্পাদকদের কালাবন্দী করেছেন। স্বাধীনতার ১.৫ বছরের মধ্যেও প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স বাতিল সম্পর্কে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। অথচ এই কালা কানুন বাতিল করা ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারের অন্যতম অঙ্গীকার। বিস্ময় হলেও সত্যি যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশ সরকার সাংবাদিক ইউনিয়নের সাথে তার কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন অনুভব করেননি। প্রত্যেকটি বিষয় এবং ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়। বিশেষ ক্ষমতা আইন এবং প্রেস অ্যান্ড প্রিন্টিং প্রসেস অ্যাক্ট
জারি করে এই অ্যাক্টে আইয়ুব আমলের কালা কানুনের বহু ধারাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারিতে সংসদে গৃহীত বিশেষ ক্ষমতা আইনে শুধুমাত্র আইয়ুব আমলের কালা কানুন নয়, ব্রিটিশ আমল থেকে আইয়ুব আমল পর্যন্ত সংবাদপত্র দমনের জন্য যত আইন প্রণীত হয়েছে তার প্রতিটি ধারাও এই আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, এই পরিস্থিতিতে সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবকাশ কোথায়? দুঃখ শুধু এখানেই না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে বিভিন্ন পত্রপত্রিকায় সমর্থন জানানো হয়, অথচ সেনাবাহিনী নিয়োগের সাথে সাথে সাংবাদিকদের ডেকে বলা হলো যে সংশ্লিষ্ট মহলের অনুমতি ব্যতি রেখে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। আমাদের জিজ্ঞাসা, এই পরিস্থিতিতে সহযোগিতার অবকাশ কোথায়? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ কোথায়? আলোচনা সমালোচনায় সেনাবাহিনীর যে অভিযান সার্থক হতে পারত, একতরফা সরকারি প্রচারণার কবলে পড়ে সেই অভিযান আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই হচ্ছে আজকের বাংলাদেশের সাংবাদিকতা ও সংবাদপত্রের পরিস্থিতি। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার সহ দেশের সকল সরকার সমর্থক ও বিরোধী দলের প্রতি আমার আবেদন, আপনারা পরিস্থিতি অনুধাবন করুন, আপনাদের দেয়া পূর্ব প্রস্তুতি রক্ষা করুন। বাংলাদেশের সাংবাদিকেরা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছে।